আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে ইতিহাসের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় অঞ্চলে। ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সরকারি হিসেবে স্মরণকালের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১,৪০,০০০ মানুষ প্রাণ হারান। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন প্রায় ১ কোটি মানুষ। ওই ঘূর্ণিঝড়ের ৩৫ বছর পরও কক্সবাজার সহ উপকূলের মানুষ এখনও অনিরাপদ জীবনযাপন করছেন। প্রতি বছরই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। টানা বর্ষণে তলে যাচ্ছে সুনামগঞ্জের বেশিরভাগ হাওর অঞ্চলের ফসল। ঝোড়ো হাওয়া, বজ্রপাত আতঙ্ক, ভারী বৃষ্টিতে মৃত্যু ভয় উপেক্ষা করে হাওরে একমাত্র ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন চাষিরা। জেলা প্রশাসনের তথ্য মতে গত দুদিনের বৃষ্টিতে সদর উপজেলার দেখার হাওর, বিশম্ভরপুর উপজেলার খরচার হাওর, তাহিপুর উপজেলার শনির হাওর সহ জগন্নাথপুর, দিরাই, শাল্লা সহ ১০ উপজেলার হাওরের নিচু জমির ধান ডুবে গেছে। দেখার হাওরের ধান বুক সমান পানিতে ডুবে গেছে। তলিয়ে যাওয়া ধান কেটে আনার চেষ্টা করছেন কৃষকেরা। পানির নিচে ধান নষ্ট তো হয়েছে, রোদ না থাকায় কেটে আনার পর খলাতে পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের এই ফসল। এদিকে আগাম বন্যাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বৃষ্টিতে নতুন করে কোনো হাওরের ধান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে কিনা এবং সেই সাথে কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে আমাদেরকে জানাবেন। মিলি, সুনামগঞ্জের হাওর ভালো নেই, সুনামগঞ্জের কৃষক ভালো নেই। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিপাতে এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে, এর সাথে সুনামগঞ্জের মানুষের চোখের জল গড়িয়ে মাটিতে পড়ছে। মূলত এটি দৃশ্যমান। মিলি, আপনি যেমনটি বলছিলেন যে প্রশাসন গতকালকে থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার কারণে সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের ধান তলিয়ে গেছে। এই যে সময়টা আমি যদি আপনাকে দেখাই, এখন হাওরে কোনো মানুষ নেই। সুনামগঞ্জের হাওরে পরিবার পরিজন নিয়ে কৃষক ব্যস্ত সময় পার করার কথা ছিল, কিন্তু সুনামগঞ্জে গত দুদিন ধরে হাওর খালি, হাওরে কোনো মানুষ আছেন না। সুনামগঞ্জে মূলত চতুর্মুখী একটি সংকট আছে। বৃষ্টিপাত আছে, হাওরে পানি বেড়েছে, বজ্রপাত আতঙ্ক, শ্রমিক সংকট, হারভেস্টার মেশিন নামতে পারছে না, সেই সাথে তীব্র বাতাস এবং ঠান্ডা, যার কারণে কৃষক এখন কেউই হাওরে নেমে ধান কাটতে পারছে না এবং যেই ধানগুলো কেটে এনেছিলেন সেই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে এবং কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। তো মিলি, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের খবর। জানছিলাম সুনামগঞ্জের হাওর অঞ্চলের খবর। আগামী ২ মে সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ বছর পর বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। ফলে আবারও প্রাণ ফিরে পাবে একটি মৃত প্রায় খাল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম সিলেট সফরে এমন আশার আলো দেখছেন স্থানীয় অধিবাসীরা। সিলেট থেকে সজল ছত্রের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আনিস রহমান। বাসিয়া নদী প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ নদীটি একসময় ছিল খরস্রোতা। এই নদীকে ঘিরে সমৃদ্ধ হয়েছে এলাকার কৃষিভূমি। পলি জমে ভরাট হলে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নদী খননের প্রথম উদ্যোগ নেন। ২ বছর পর কাজের অগ্রগতিও পরিদর্শন করেন তিনি। জিয়াউর রহমান সাহেব আইসের সময় আমি বেটা লাগান আসলাম, এর বাদে অনকু আমার তান ছেলে আইতা তারিক জিয়া সাহেব, আমরা তো অত্যন্ত খুশি। জিয়াউর রহমান সাহেব এসে যখন নদী খনন করেছেন তখন আমরা ৩ ফসল ক্ষেত করতে পারছি। আমরা আশাবাদী যে নদীটা আবার পুনরায় নদীতে পরিণত হবে খালটা। এই যে খালটা হইলে অনেক ফসল উন্নত হইব, বুঝছেন, ধান সবজি সব দিকে যা উন্নত হইব এই জায়গা। একবারে ছোট হয়ে গেছে, আমরা চলাফেরা করতে আপনার সমস্যা ওর। সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিস্তৃত নদীটি দখল দূষণার নাব্যতা হারিয়ে এখন পরিণত হয়েছে সংকীর্ণ খালে। সরকারি কাগজেও নদীটিকে খাল হিসেবে উল্লেখ করা হয়। নদী বাঁচাতে স্থানীয় অধিবাসী, কৃষক ও পরিবেশ কর্মীদের বারংবার আবেদনেও সাড়া মেলেনি সরকারি দপ্তর থেকে।
একসময় প্রায় 200 মিটার প্রশস্ত বাঁশিয়াতে এখন বর্ষা মৌসুমেও আসে না স্বাভাবিক প্রবাহ। তবে মৃতপ্রায় এই নদীটির প্রাণ ফেরাতে হাত দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খনন করা হবে নদীটির প্রায় 24 কিলোমিটার এলাকা। এতে উপকৃত হবেন লক্ষাধিক কৃষক। নির্বাচন পূর্বে প্রতিশ্রুতি ছিল আমাদের এই খাল খনন করে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে যাতে চাষাবাদ করা যায় সে ব্যবস্থা নেওয়া। এই কারণেই এই বাঁশিয়া খাল তিনি খনন করতে যাচ্ছেন। শুধু সমাবেশ আছে, পাশাপাশি হচ্ছে আপনার আমাদের এখানে একটা সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট আছে, সেটা তারা উদ্বোধন করবেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে আছি। সিলেট সফরে বাঁশিয়া খনন ছাড়াও সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্প এবং সুরমা নদীর দুই পারে শহর রক্ষা বাঁধ প্রকল্পেরও উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি কাগজপত্রে এখনও নদীটিকে খাল হিসেবে উল্লেখ এবং সিলেটে অতীতে গৃহীত সুরমা নদী সহ অন্যান্য নদী খননের ব্যর্থ প্রকল্পের কারণে নদী সংশ্লিষ্টরা মনে করছেন এই প্রকল্পটিরও বাস্তবায়নের সফলতা নির্ভর করছে সরকারি দপ্তরগুলোর সদিচ্ছা এবং আন্তরিকতার উপর। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড, গুপ্ত শব্দ নিয়ে হাস্যরসের মতো তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে ছাত্রদল ও ছাত্র শিবির। চট্টগ্রাম, কুমিল্লা, পাবনার বিভিন্ন প্রতিষ্ঠান এবং খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু হঠাৎ কেন মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির? ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখতে কি ভাবছে ছাত্র সংগঠনগুলো? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন জুবাইর প্রধান। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী ক্ষমতা টিকিয়ে রাখতে ভিন্নমতের সব ছাত্র সংগঠনের পেছনে লেলিয়ে দেয় ছাত্রলীগকে। ছাত্রদল ও ছাত্র শিবির সহ অপর সংগঠনের নেতাকর্মীদের উপর বর্বর হামলা করে ক্যাম্পাস ছাড়া করে ছাত্রলীগ। সবশেষ জুলাই আন্দোলনেও মরণ কামড় দেয় এই সংগঠনটি। তবে শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতে হয় আধিপত্য বিস্তারকারী ছাত্রলীগকে। রক্তঝরা ক্যাম্পাসে দীর্ঘদিন পর যখন শান্ত পরিবেশ ও সহাবস্থান আশা করছে সাধারণ শিক্ষার্থীরা, তখন হঠাৎ করেই বিবাদ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবির। চট্টগ্রামের এই সংঘর্ষের পর সেই ঢেউ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ও ঈশ্বরদী কলেজে। কোথাও গ্রাফিতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক লেখা, কোথাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফটোকার্ড যাচাই বাছাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসগুলোতে। দীর্ঘ 1.5 দশকের লেজুরবৃত্তি ও দখলদারির রাজনীতির অবসানের পর একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি দেখার আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের। প্রত্যাশা ছিল শিক্ষা প্রতিষ্ঠান হবে মেধাচর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার উর্বর ভূমি। হঠাৎ কেন পরস্পর বিবাদে জড়িয়ে পড়ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা ছাত্র সংগঠনগুলো? মারামারির কালচার অবশ্যই ভালো না। একের পর এক নোংরা ফটোকার্ড বা একের পর এক নোংরা উস্কানি ছড়িয়ে সমাজে বিভাজন তৈরি করা, ক্যাম্পাসে অসহিষ্ণু আচরণ তৈরি করার জন্য কেউ যদি দায়ী থাকে, তখন আপনি একজন সচেতন নাগরিক হিসাবে, সচেতন শিক্ষার্থী হিসেবে আপনি কি করবেন? এই পেজ অমুক আইডির বিরুদ্ধে আইনি অ্যাকশন যান, পুলিশ তাকে অ্যারেস্ট করুন। কোনো জাস্টিফিকেশনে আপনি তাকে কোপানোর অধিকার রাখেন না, কোনো জাস্টিফিকেশনে আপনি থানা গিয়ে মাপ করার অধিকার রাখেন না, কোনো জাস্টিফিকেশনে আপনি থানার ওসির রুমে যেয়ে কাউকে চড় থাপ্পড় দেওয়া, কারো কানের পর্দা ফাটাই ফেলা, এটা কোনোভাবেই অধিকার রাখেন না। কেন্দ্রীয় নেতারা দাবি করছেন সংঘাত নয়, শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি চর্চা করে তাদের সংগঠন। সবাইকে অত্যন্ত সহনশীল আচরণ করতে হবে এবং সোশ্যাল মিডিয়াও রিয়াকশনের ক্ষেত্রে সহনশীলভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। নিজেরা বসে যেগুলো যা হয়েছে আমরা মীমাংসা করে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম করি, যে প্ল্যাটফর্মে আমাদের প্রধান দাবি থাকবে ফেসিবাদের দূষণরাই বাংলাদেশে কখনো যেন এস্টাবলিশ হতে না পারে। আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি, একসাথে আমরা বসে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি। ক্যাম্পাসে ভায়োলেন্স হলে, রক্ত ঝরলে আমাদের সংগঠনের কর্মীর রক্ত ঝরলো। ছাত্র রাজনীতির ব্যাপারে ওভারঅল মানুষের খারাপ পারসেপশন গেল এবং আমাদের মধ্যে যে সম্পর্কের অবনতি, এটা তো যারা হচ্ছে আমাদের দুষ্কৃতিকারী বা যারা আমাদের শত্রু, তারা এটা থেকে ফায়দা নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হলে তার ঢেউ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। তাই ক্যাম্পাস শান্ত রাখতে বিবাদমান ছাত্র সংগঠনগুলোর নেতাদের সাথে আলোচনা করে পরিবেশ ঠিক রাখার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আমরা যদি সামান্যতম বিচ্যুত হয়ে জায়গা থেকে এলোমেলো হয়ে, তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না।
এই জন্যই আমরা তদন্ত কমিটি করে সঠিক ব্যক্তিদেরকে চিহ্নিত করার জন্য বলি এবং তাদেরকে বলি সুপারিশমালা পেশ করার জন্য। আমাদের বিবেচ্য বিষয় হলো একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করা, একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করা। সেটা যদি শাস্তি দিয়ে সম্ভব হয় তাই করব, সেটা যদি শাস্তি না দিয়ে অন্য কোনো মেকানিজম সম্ভব সেটা করব। দুই ছাত্র সংগঠনের রেষারেষির মাঝখানে ঢুকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কোনো নাশকতা করে কিনা সেদিকেও নজর রাখার তাগিদ অভিভাবকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ দুপুর 2টায় দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম টি-20তে পেসাররা বল হাতে হোঁচট খেলেও শেষ দিকে স্পিনার রিশাদ হাসান ও শেখ মেহেদীর কল্যাণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। পরবর্তীতে রান তাড়ায় বিস্ফোরক ব্যাটিং করেন স্বাগতিক 3 ব্যাটার পারভেজ ইমন, শামীম ও তাওহিদ হৃদয়। তবে এই খেলায় বাধা হয়ে দাঁড়াতে পারে চট্টগ্রামের টানা বর্ষণ। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।